জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপি বৈষম্য বিরোধীদের নতুন রাজনৈতিক দল। আত্মপ্রকাশের একদিনের মাথায় দলটির বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগ উঠেছে এবং একটি বিষয় নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ দুটি হলো সরকারি সুবিধার ব্যবহার এবং আর্থিক অনিয়ম। তবে এই দুটি অভিযোগকে ছাড়িয়ে সামাজিক মাধ্যমে আলোচনা ও বিতর্ক বেশি হচ্ছে দলের একজন যুগ্ম সদস্য সচিবকে নিয়ে। ওই যুগ্ম সদস্য সচিবকে সমকামী হিসেবে দাবি করে তাকে পার্টিতে অন্তর্ভুক্ত করার কারণে সমালোচনা করছে দলটির ইসলামপন্থীরা। দলের দুই মুখ্য সংগঠক বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে স্ট্যাটাস দেওয়ার পর নতুন দলটির মধ্যপন্থী রাজনৈতিক পরিচয় সংকটের মুখে পড়েছে। আমাদের অনুসন্ধান বলছে, সমকামী নিয়ে দলটির সদস্যদের অবস্থান নতুন এই দলটির সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপদে ফেলে দিয়েছে। কারণ তিনজন নোবেল বিজয়ীর সাথে 2012 সালে সমকামীদের পক্ষে বিবৃতি দিয়ে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী হইচই ফেলে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বেশ কয়েক পশলা বিরোধ আর অনেক জল্পনা কল্পনার পর 28শে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বৈষম্য বিরোধীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটেছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, অন্তত 2 লাখ লোকের সমাগম ঘটিয়ে নতুন দল ও নেতাদের নাম ঘোষণা করতে চেয়েছিল দলটির নেতারা। তবে অনুষ্ঠানের জনসমাগম ততটা হয়নি। তারপরও নতুন দলটির যাত্রা শুরুর দিনে লোক সমাগম ছিল, কিন্তু অনেক আগে থেকেই দলটির নেতাদের বিরুদ্ধে দল গঠনের কাজে সরকারি সুবিধা ব্যবহার করার অভিযোগ সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হচ্ছিল। সবশেষ 28শে ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে সরকারিভাবে বাস রিকুইজিশন করে ঢাকার মানিক মিয়া এভিনিউতে লোক সমাগম করা হয়েছে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঢাকার বাইরে থেকে লোক সমাগমের দায়িত্ব ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির। এই লোক আনতে গিয়ে তারা সরকারি ও বেসরকারি পরিবহন বিনা ভাড়ায় ব্যবহার করেছে। যেমন পিরোজপুরের জেলা প্রশাসক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির 2 জন প্রতিনিধির অনুকূলে 8টি সরকারি গাড়ি বরাদ্দ দেওয়া হয়। সূত্রগুলো বলছে, 1988 সালের অস্থাবর সম্পত্তি আইনের অধীনে জেলা প্রশাসক যেভাবে বৈষম্য বিরোধীদের 8টি গাড়ি বরাদ্দ দিয়েছেন তা সম্পূর্ণ বেআইনি। আবার চট্টগ্রাম থেকে লোক আনা হয় 50টি বাসে করে। চট্টগ্রামের পরিবহন ও বাস মালিক সমিতির একাধিক নেতার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, এগুলোর কোনোটিরই খরচ দেওয়া হয়নি। শুধু আত্মপ্রকাশের অনুষ্ঠান নয়, রূপায়ণ টাওয়ারের বিশাল অফিস, নেতাদের দামি দামি গাড়ির ব্যবহার, শোডাউনের খরচ কিভাবে আসছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। দলটির কোনো আনুষ্ঠানিক ও ঘোষিত আয়ের উৎস না থাকলেও দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান এবং এত ঢাকঢোল পিটানোর টাকা তারা পাচ্ছে কোথায়, এ প্রশ্ন তুলেছেন বাইরের কেউ নয়, খোদ দলটির নেতারাই। আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, যিনি 2024 সালের 25শে নভেম্বর থেকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তিনি 21শে ফেব্রুয়ারি এই কমিটি থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগপত্রে তিনি লিখেছিলেন, 3 মাসে জাতীয় নাগরিক কমিটির বা জানাকের প্রায় প্রতিটি সাধারণ সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংগঠনিক আয়-ব্যয় এবং সকল স্তরে গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের পক্ষে তিনি বক্তব্য দিয়েছিলেন। তিনি পদত্যাগের দিন পর্যন্ত জানাকের কোনো গঠনতন্ত্র, সাংগঠনিক নীতিমালা, আর্থিক নীতিমালা ছিল না। তিনি আরো লিখেছেন, কেন্দ্রীয় কমিটির সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সংগঠনের সহ মুখপাত্র হয়েও তিনি জানেন না যে জাতীয় নাগরিক কমিটির আয়ের উৎস কি এবং ব্যয়ের খাতগুলোই বা কি কি। বারবার সংগঠনের সকল ফোরামের এ বিষয়ে প্রশ্ন করেও কারো কাছ থেকে কোনো সদুত্তর পাননি তিনি। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা মুখে বললেও সংগঠনের আর্থিক স্বচ্ছতা কেন্দ্রীয় সদস্যদের কাছে নিশ্চিত করা সম্ভবপর হয়নি। মোহাম্মদ হিজবুল্লাহ লিখেছেন, জুলাই প্রোক্লামেশন ঘোষণার দাবিতে যে সমাবেশ হয়েছিল সে সমাবেশ কেন্দ্রিক সংগঠনের কর্মসূচি বাস্তবায়নের যে বিশাল ব্যয়ভার, তার আয় ব্যয়ের হিসাব আজ পর্যন্ত কেন্দ্রীয় সদস্যদের দেওয়া হয়নি, অথচ তা কেন্দ্রীয় সদস্যদের সামনে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছিল। নতুন দলের একাধিক নেতার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, রাজধানীর রূপায়ণ টাওয়ারে যে অফিস সেটির ভাড়া কিভাবে দেওয়া হয় বা আদৌ দেওয়া হয় কিনা তা তারা জানে না। রূপায়ণ টাওয়ারের ওই ফ্লোরের মূল্য
3 কোটি টাকা। দর্শক, নতুন দলটির কমিটিতে জায়গা পাওয়া কয়েক নেতাকে নিয়েও উঠেছে জোর বিতর্ক। এর মধ্যে যুগ্ম সদস্য সচিব মুনতাসির রহমানকে গে রাইটস অ্যাক্টিভিস্ট দাবি করে তাকে অপসারণের প্রকাশ্য হুমকি দিয়েছে কয়েকটি গ্রুপ, আর তাতে নতি স্বীকার করে দাবি মেনে নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন শীর্ষ কয়েক নেতা। মুখ্য সংগঠক হিসেবে আছেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। দুজনেই প্রায় একই বক্তব্য সংবলিত পোস্ট দিয়েছেন এ বিষয়ে। হাসনাত তার পোস্টে দাবি করেছেন, রাজনীতির আগে তার পরিচয় তিনি একজন মুসলমান। তার বিশ্বাসকে কিংবা দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি তিনি কখনো করবেন না। তিনি লিখেছেন, স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না। যা হয়েছে সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। অন্যদিকে যুগ্ম সদস্য সচিব রশিদুল ইসলাম রিফাত লিখেছেন, একজন মুসলিম হিসেবে সমকামী কমিউনিটি নৈতিক জায়গা থেকে তিনি সমর্থন করেন না। মুনতাসির রহমান জুলাই অভ্যুত্থানকালে তাদের যোগাযোগ মেনটেন করার জন্য অনেক বেশি সাহায্য করেছিলেন। কুয়েত মৈত্রী হাসপাতালে তারা আটকা পড়ার পর সেখান থেকে উদ্ধার করতে মুনতাসির রহমান তাদের হেল্প করেন এবং এর পরবর্তীতে জুলাইয়ের আন্দোলন চলাকালে তিনি তাদের সাথে কানেক্টেড ছিলেন, কিন্তু নৈতিক দিক থেকে কোনো সমকামীকে তিনি সমর্থন করেন না বলে দাবি করেছেন। দর্শক, মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদের এক পোস্ট থেকে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে বেশ কয়েকজন সমন্বয়ককে গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে নিরাপদ স্থানে রাখতে সাহায্য করেছিলেন মুনতাসির রহমান। দলটির একাধিক সূত্র বলছে, বিষয়টি নিয়ে এরই মধ্যে দুই ভাগে ভাগ হয়ে গেছে দলের সদস্যরা। দল গঠনের শুরু থেকে নেতারা জোর গলায় বলেছিল তারা ডান ও বাম মিলিয়ে একটি মধ্যপন্থী দল করতে চায়, কিন্তু ধর্মীয় স্পর্শকাতর ইস্যুতে এখন এমন একটি পরিস্থিতিতে পড়েছে যেটিতে দলটির ভাঙন আসন্ন। কারণ দলের যারা এরই মধ্যে স্ট্যাটাস দিয়েছে তাদের মত মেনে নিলে এটি আর মধ্যপন্থা থাকে না। এদের বিরোধী মতের ভাষ্য হলো, এটি কি তাহলে রাজনৈতিক দল হবে নাকি ধর্মীয় সংগঠন হবে? এর চেয়ে বড় খবর হলো, দলটির যে গ্রুপটি লিবারেল পন্থী তাদের কৌশল হলো, যদি মুনতাসির রহমানকে বাদ দেওয়া হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের অতীতের একটি উদাহরণ তুলে ধরবেন। সালটি ছিল 2012 সাল। ওই বছরের এপ্রিল মাসে আফ্রিকার দেশ উগান্ডার সরকার সমকামিতাকে উৎসাহ দেওয়ার অভিযোগ তুলে 38টি মানবাধিকার সংগঠনকে নিষিদ্ধ করেছিল। তখন ওই পদক্ষেপের বিরোধিতা করে জুনে বিবৃতিটি দিয়েছিলেন ডক্টর ইউনূস সহ 4 নোবেল বিজয়ী। তখন ডক্টর ইউনূস সমকামীদের পক্ষে বক্তব্য দিয়েছিলেন। তার এই বক্তব্যকে ঘিরে বাংলাদেশে তখন ব্যাপক মিছিল মিটিং হয়েছিল। এখন যেসব ইসলামিক দল ডক্টর ইউনূসকে সমর্থন দিচ্ছেন, তখন তাদের অনেকেই সমকামীদের পক্ষ নেওয়ায় ডক্টর ইউনূসের গ্রেপ্তার দাবি করেছিল। সূত্রগুলো বলছে, ছাত্রদের দলে সমকামী ইস্যু নিয়ে যে বিতর্ক উঠেছে তা নিয়ে ডক্টর ইউনূসকে তার বিদেশি বন্ধুদের পক্ষ থেকেও বিরোধিতার মুখে পড়তে হবে। কয়েকদিন আগে বাংলাদেশ ঘুরে গেছেন জর্জ সরোসের ছেলে অ্যালেক্স সরোস। সরোস ও তার প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাপী সমকামীদের পক্ষে কাজ করে, অথচ অ্যালেক্স সরোস কয়েকদিন আগে বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করে গিয়েছিলেন। সরোসের প্রতিষ্ঠান বিশ্বব্যাপী সমকামীদের জন্য রাজনৈতিকভাবে অর্থায়ন করে থাকে। দর্শক, জাতীয় নাগরিক পার্টির কমিটিতে জায়গা পাওয়া আরো কয়েকজনের বিরুদ্ধে এর আগে বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী একজন যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং একজন যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ আছে। এসব ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলো ঘটনার সত্যতা পেয়েছিল। সূত্রগুলো বলছে, একাধিক অভিযোগ নিয়ে দলের মধ্যে ভাঙন স্পষ্ট। এখন দেখার বিষয় সে ভাঙন সরকারি পৃষ্ঠপোষকতায় কতটা ঠেকাতে পারে নেতারা। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।